ওকে, আজকে আমাদের পড়া হচ্ছে। দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে, এটা কিসের ছবি? হ্যাঁ, আমরা দেখো মুখ গহ্বর শেষ করলাম, তারপর পাকস্থলীতে পরিপাক শেষ করলাম, তারপর ক্ষুদ্রান্ত্রের পরিপাক শেষ করলাম। ক্ষুদ্রান্ত্রের পরিপাক পড়াইতে গিয়ে যকৃতের গঠন, তারপরে অগ্ন্যাশয়ের গঠন, আন্তরিক গ্রন্থি বা ক্রিফট অফ লিভার পড়াইলাম। আজকে আমাদের হলো পরবর্তী এবং শেষ পার্ট, হ্যাঁ, পরিপাকের একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এখানে বৃহদান্ত্র খেয়াল করো, বৃহদান্ত্রের মধ্যে কিন্তু কোনো গ্রন্থি নাই, মানে কোনো পরিপাককারী এনজাইম এখানে সিক্রেট হয় না। যেহেতু পরিপাককারী এনজাইম সিক্রেট হয় না, তাই বৃহদান্ত্রে খাবারের কোনো রাসায়নিক পরিপাক হয় না, যান্ত্রিকও ওইভাবে হয় না। তাহলে কি হয়? এবং বৃহদান্ত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বর্তমানে তোমার এই যে মেডিকেল সায়েন্সের সর্বশেষ যে রিসার্চ, সেখানে কিন্তু বৃহদন্ত্রের আগে মনে করা হতো যে বৃহদন্ত্রের খুব একটা কাজ নাই, মানে ওই যে জমা টমা রাখা ছাড়া। কিন্তু এখন বৃহদন্ত্রের অনেক কাজ পাওয়া গেছে রিসেন্ট রিসার্চ, সেগুলো অনেক কিছু বইতেও আসে নাই। এখন দেখো বৃহদন্ত্র কি আছে, মানে এগুলো কিন্তু এমসিকিউ পড়া আর একবার বোর্ডে অনুধাবন মূলক আসছিল। বৃহদন্ত্রের কাজ লিখো, গঠন সিকিউতে আসার সম্ভাবনা নাই বললেই চলে। তবে কাজটা, বৃহদন্ত্রের কাজটা সিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে অনুধাবনে আসে, প্রয়োগও আসতে পারে। কোনো সমস্যা নাই। তো এটা সহজ, এখানে তেমন কোনো ভেজাল নাই। হ্যাঁ, এখন দেখো এখানে এটা লম্বা 1.5 মিটার, ব্যাস 7.6, যা ক্ষুদ্রান্ত্রের ব্যাস হতে 2 থেকে 3 গুণ বেশি। এখন ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র দুটাকে একসাথে বলা হয় অন্ত্র। তো অন্ত্রকে, একটাকে ক্ষুদ্রান্ত্র বলছে, একটা বৃহদন্ত্র বলছে কেন? একটা কি ওই যে লম্বায় বেশি না, এগুলো ব্যাস বেশি, বৃহদন্ত্রের ব্যাসে ডায়ামিটারটা বেশি ক্ষুদ্রান্ত্রের তুলনায়। এ কারণে একটার নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্র, আর আরেক যেটা ডায়ামিটার বেশি, সেটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র। তাহলে এই ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র নামটা হচ্ছে কিসের উপরে? লেন্থের উপরে না, এটা হচ্ছে ব্যাসের উপরে। মানে এই লোমেনটা লোমেনটা ইয়াতে বেশি, এই বৃহদন্ত্রের বেশি। তাহলে বৃহদন্ত্র, আহ, দেখো ক্ষুদ্রান্ত্রের শেষ প্রান্ত থেকে বৃহদন্ত্র শুরু হয়েছে, বিষয়টা এমন নয়। মানে এখানে কিন্তু একটা ভেজাল আছে, সেটা হলো ক্ষুদ্রান্ত্র যেখান থেকে শেষ হচ্ছে তারপর থেকে বৃহদন্ত্র শুরু হয়েছে, বিষয়টা এমন না। এখানে একটু ভেজাল আছে, আমি ছবি দেখলে আর বুঝতে পারবা সেটা কি। বৃহদন্ত্র শুরু হওয়ার কয়েক সেন্টিমিটার পিছনে ক্ষুদ্রান্ত্র একটি সরু নলের মতো বৃহদন্ত্রে যুক্ত হয়েছে। বৃহদন্ত্রে কোনো এটা তো জানি, পার্শ্ব প্রস্ফুটিত হয় না। এই যে একটা ছবিতে আসো, কোথায় যেন, এই যে। তাহলে এই কথা ছিল কি, এটা হলো বৃহদন্ত্রের ছবি, তার মানে কি এই এখানে এই ক্ষুদ্রান্ত শেষ হওয়ার কথা, কিন্তু দেখো ক্ষুদ্রান্ত শেষ হচ্ছে এখানে, দেখছো? ক্ষুদ্রান্ত এই জায়গায় শেষ হয় নাই, ক্ষুদ্রান্ত কানেক্ট হয়েছে এখানে, তার মানে এদিকে একটা বাড়তি অংশ আছে। এই যে এই বাড়তি অংশটার নাম হচ্ছে সিকাম। এই বাড়তি অংশটার নাম হচ্ছে সিকাম, অর্থাৎ বৃহদন্ত্রের যে জায়গায় এই ক্ষুদ্রান্তের শেষ অংশ অর্থাৎ ইলিয়াম এসে যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে সিকাম। এই সিকামের মাথায় দেখো, এই সিকামের মাথায় দেখো, এই আরেকটা জিনিস একদম মানে ওই যে ক্রিমের মতো বের হয়ে আসছে, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এটার আরেকটা নাম হচ্ছে বার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। বার্মিফর্ম শব্দের অর্থ কি? বার্মিফর্ম শব্দের অর্থ হচ্ছে কেঁচো, ওয়ার্ম লাইক, মানে ক্রিমির মতো আর কি দেখতে, ক্রিমির মতো। বার্মিফর্ম শব্দটার অর্থ হচ্ছে ক্রিমির মতো। অ্যাপেন্ডিক্স হলো এই যে বাড়তি অংশটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। এটা খুব ফেমাস, এটা অনেকের পেটে ব্যথা ট্যাথা করলে তখন এটা অপারেশন করে কেটে ফেলে দেয়। এবং এটার একটা সিগনিফিকেন্ট, এটা হলো ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ। আচ্ছা, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, কেউ বলতে পারবা? নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান কাকে বলে? পারবা না? এটা কিন্তু পরীক্ষা আসে, এটা হলো তোমার ওই যে জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় মেনলি পড়া। এটা খুব কমন একটা প্রশ্ন, পরীক্ষায় আসে ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। তখন আনসার আসে কি, যেসব অঙ্গ কোনো কাজ করে না, মানে নিষ্ক্রিয় থাকে, তাদেরকে নিষ্ক্রিয় অঙ্গ বলে। মনে রাখবা, এটা হবে না। নিষ্ক্রিয় অঙ্গের সংজ্ঞা খুবই টেকনিক্যাল, সেটা হচ্ছে যেসব অঙ্গ পূর্বপুরুষদের দেহে সক্রিয় ছিল কিন্তু বর্তমান পরবর্তী প্রজন্মে নিষ্ক্রিয় হয়ে গেছে, সেসব অঙ্গকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। তার মানে আমাদের যে পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষ কারা? আমাদের দাদা দাদা না, না না, এখানে পূর্বপুরুষ বলতে বোঝাচ্ছে বিবর্তনের দৃষ্টিকোণ থেকে।
আমরা আমাদের পূর্বপুরুষ হচ্ছে যারা ধরো ওই যে বলে না এই বানর, মানে চতুষ্পদী প্রাণীরা আর কি, সোজা কথা যে চতুষ্পদী প্রাণীরা আছে বানর শিম্পাঞ্জিরা সহ। তো ওদের, ওরা হচ্ছে মেইনলি হার্বিভোরাস। হ্যাঁ, একসময় যে আমাদের পূর্বপুরুষ যে হার্বিভোরাস ছিল তার একটা সাক্ষ্য হচ্ছে এই অ্যাপেন্ডিক্স। তো মনে করা হয় যে এটা বর্তমানে আমাদের দেহে এটার কোনো কাজ নাই, এটা এই কারণে এটাকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। কিন্তু রিসেন্ট রিসার্চে অন্য তথ্য আসছে যেটা কাজ আছে। কাজটা কি? এটা উপকারী ব্যাকটেরিয়া কি করে, রিজার্ভ রাখে, জমা রাখে। যখন আমাদের এই বৃহদান্ত্রে উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন এই অ্যাপেন্ডিক্সেই নতুন করে উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টিতে সহায়তা করে। এটা হচ্ছে, মানে এখন আর এটাকে ওইভাবে আর নিষ্ক্রিয় অঙ্গ বলাও যায় না, তবে বই পুস্তকে এখন নিষ্ক্রিয় অঙ্গ আছে, আবার ওই কথাটা যুক্ত হয়েছে আর কি। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এটার মধ্যে কি হয়, মাঝে মাঝে ইনফ্লামেশন হয়, প্রদাহ সৃষ্টি হয়। তখন এটাকে অপারেশন করে কেটে ফেলে দেয়। কেটে ফেলে দেয় এই সেন্সে যে এটা যেহেতু নিষ্ক্রিয় অঙ্গ, এটার কোনো কাজ নাই, এটা কেটে ফেলে দিলে আর কোনো সমস্যাও নাই। কিন্তু এটা বর্তমানে কাজ পাওয়া গেছে, এবং অভিযোগ আছে যে এটা নাকি এমনি এমনি কেটে ফেলে দেয়, মানুষের পেটে ব্যথা করলে এটা সমস্যা না হলেও এটা কেটে ফেলে দেয়, এমন একটা অভিযোগ আছে। যাই হোক, তাহলে আমাদের দেখো এই এই ক্ষুদ্রান্ত্র এসে যে জায়গাটাতে যুক্ত হয়েছে এটা কিন্তু বৃহদান্ত্রের একদম মুখে না, একটু পরে। তাহলে এই যে বাড়তি অংশটা, এই বাড়তি অংশটাকে বলে সিকাম। তাহলে সিকাম থেকে কি বেরিয়েছে, অ্যাপেন্ডিক্স বেরিয়েছে। অ্যাপেন্ডিক্স এর আরেকটা নাম হলো বার্মিফল অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে কাকে বলে, যেসব অঙ্গ পূর্বপুরুষদের দেহে কার্যকর ছিল কিন্তু পরবর্তী প্রজন্মে এসে অকার্যকর হয়ে গেছে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। তো এখন কাজ না থাকলে একটা কাজ পাওয়া গেছে, সেটা কি, সেটা হচ্ছে এখানে উপকারী ব্যাকটেরিয়া রিজার্ভার হিসেবে কাজ করে। তারপর আসলে এরপর দেখো এই যে অংশটা, সিকামের পর যে অংশটা উপরের দিকে উঠছে, এই অংশটা বলে অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং, ওই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা যে ইয়াতে মানে ক্লাস 3 পরে যে সংখ্যা পড়ছি না, নিচে থেকে উপরের দিকে সাজাই, ছোট থেকে বড় সাজাইছি, বড় থেকে ছোট ছোট সাজাইছি না। তাহলে ছোট থেকে বড়র দিকে এটাকে বলা হয় অ্যাসেন্ডিং ইংলিশে। আর বড় থেকে ছোটর দিকে মানে উপর থেকে নিচের দিকে হলে সেটাকে বলে ডিসেন্ডিং। তাহলে নিচ থেকে উপরের দিকে ইংলিশে বলে অ্যাসেন্ডিং, আর উপর থেকে নিচের দিকে হলে সেটাকে বলা হয় ডিসেন্ডিং। তাহলে অ্যাসেন্ডিং কোলনের যে পার্টটা সিকেমের পর উপরের দিকে উঠছে সেটাকে বলে অ্যাসেন্ডিং কোলন, আর যে পার্টটা নিচের দিকে নামছে সেটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন। আর অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কোলন একটা কি, অনুপ্রস্থ, এই যে এই জায়গাটা এটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। মানে প্রস্থ বরাবর যেটা আছে সেটা বলা হয় ট্রান্সভার্স কোলন। আর যে অ্যাঙ্গেলটা, এই যে কোণাটা, কোণাটাকে বলা হয় রাইট কোলিক ফ্লেক্সার। এই ফ্লেক্সার শব্দটা অর্থ হচ্ছে বাঁক, বাঁক। তাহলে অ্যাসেন্ডিং কোলন বাঁক নিয়ে, ট্রান্সভার্স কোলন এই যে বাঁক নিয়েছে না, এই ফ্লেক্সার হলো বাঁক। আর রাইট কেন, রাইট সাইডে আছে। আর কোলিক মানে, কোলিক আসছে কোলন থেকে, ওই যে পার্সন স্পেসিফিক ব্যাপার, কোলন হচ্ছে নাউন, কোলিক হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে আরেকটা নাম হচ্ছে হেপাটিক ফ্লেক্সার বলে। হেপাটিক ফ্লেক্সার, হেপাটিক শব্দের অর্থ হচ্ছে যকৃৎ, মানে এই যকৃৎটা এই পাশে থাকে, এই কারণে নাম হচ্ছে হেপাটিক ফ্লেক্সার। আর অন্যদিকে এটার নাম কি হবে, লেফট কলিক ফ্লেক্সার। এই অনুযায়ী লেফট বাম সাইডে আছে, কলিক মানে কোলন, আর ফ্লেক্সার মানে বাক। এটা আরেকটা নাম হচ্ছে স্প্লিনিক ফ্লেক্সার। এখানে স্প্লিনিক মানে হচ্ছে স্প্লিন, স্প্লিন মানে হচ্ছে প্লিহা। তার মানে এই সাইড দিয়ে থাকে প্লিহা, আর এই সাইড দিয়ে থাকে যকৃৎ। যকৃতের পাশের বাঁকটাকে বলা হয় হেপাটিক ফ্লেক্সার, আর স্প্লিন বা প্লিহার পাশের বাঁকটাকে বলা হয় স্প্লিনিক ফ্লেক্সার। ওকে, তো এখানে আসলে এরপরে এই জায়গাতে নিচের যে অংশটা এটাকে বলে সিগময়েড কলন, আর এরপর হচ্ছে রেকটাম, তারপর এনাল ক্যানাল। এখানে এই যে পড়াটা আমরা যেটা এখন পড়াইলাম এটা মেইনলি তোমরা একটু এমসিকিউর জন্য পড়তে হবে। এই গঠন টঠন এগুলো সিকিউতে আসার পসিবিলিটি খুব একটা নাই। হ্যাঁ, এই যে এখানে আমরা তখন যা পড়ালাম এখানে লেখা আছে আরোহী বা ঊর্ধ্বগামী কোলন, যেটা নিচ থেকে উপরের দিকে যায় এটা অ্যাসেন্ডিং কোলন, ঊর্ধ্বগামী কোলন। আর যেটা উপর থেকে নিচে নামছে সেটা ডেসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন এবং ডিসেন্ডিং কোলন যে যেটা দিয়ে যুক্ত হচ্ছে সেটা বলে ট্রান্সভার্স কোলন। ডিসেন্ডিং কোলনের লাস্ট পার্টটাকে বলা, নিচের নিচের পার্টটাকে বলা হয় সিগময়েড কোলন। সিগময়েড কোলনের পরের অংশটা হলো মলাশয়, আর মলাশয়ের পরের অংশটা হলো পাইপয়। তো এই পাইপতে এসে এখানে, এখানেও কি আছে, একটা ভালভ আছে। এখানে দেখো একটা হলো ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, ইন্টারনাল, আর এগুলো এক্সটার্নাল। এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো ইন্টারনালটা তৈরি হয়েছে ইন ইনভলান্টারি মাসেল, মানে অনৈচ্ছিক পেশি দিয়ে। আর এক্সটার্নাল যে স্ফিংক্টারটা এটা তৈরি হয়েছে ভলান্টারি পেশি, মানে হচ্ছে ঐচ্ছিক পেশি। তার মানে এই এই পেশিটার সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছার উপর নির্ভর করে, আর এটার সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। এখানে কয়েকটা ছবি দেওয়া আছে, একই জিনিস সব জায়গায়।
জাস্ট তোমাদের এগুলো দেখার জন্য দিলাম। এবার আসো কাজ। কাজটা হচ্ছে এই অনুধাবনমূলক প্রশ্ন প্রয়োগ আসতে পারে, প্রয়োগ আসা সম্ভব। হ্যাঁ, এটা সহজ। কাজটা কি, এবং কাজটা কিন্তু আমাদের যতটা না পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তার সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্বাস্থ্যের জায়গা থেকে। হেলথ, হেলথ বেনিফিটটা অনেক বেশি। সেটা হচ্ছে কি, বৃহদান্ত্রে অনেক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, এবং এই মিথজীবী ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে প্রায় 500টা। তো এখন দেখো 500 কথাটা আসছে, যে আমি সবসময় বলি যে সংখ্যাত্মক তথ্য আমরা পড়বো কিনা। সংখ্যাত্মক তথ্য প্রায় অনেকে এটা জিজ্ঞেস করে। এখন আমি বলছি যে সংখ্যাত্মক তথ্য দুই রকম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ভেরিয়েবল। কনস্ট্যান্ট গুলো অবশ্যই শিখতে হবে, ভেরিয়েবল গুলাও শিখতে নিষেধ করছে। তো এখন তোমরা যদি শিখতে চাও, ভেরিয়েবল কিন্তু লক্ষ লক্ষ ভেরিয়েবল ইনফরমেশন আছে প্রাণীবিজ্ঞানে, তুমি কয়টা শিখবা? তাহলে কোনটা শিখবা? ভেরিয়েবলদের মধ্যে আমি বলি যেটা লংগেস্ট বা লার্জেস্ট এটা শিখতে হবে, যেটা স্মলেস্ট সেটা শিখতে হবে, আর যেটা সারপ্রাইজিং, মানে সারপ্রাইজিং মানে বিস্ময়কর কোনো সংখ্যা যদি হয়, যেটা এবং এই সংখ্যাটা মিনিং থাকতে হবে। যে সোজা কথা, ভেরিয়েবল যে সংখ্যাটার একটা তার সিগনিফিকেন্ট মিনিং থাকবে, সেই সংখ্যাটা একটু শেখার চেষ্টা করবা। তার মানে আমরা একটু এক্সটার্ন হইলাম। আগে বলছি শুধু কনস্ট্যান্ট শিখবা, এখন বলছি ভেরিয়েবলের মধ্যে যে সংখ্যাগুলো কি আছে, সিগনিফিকেন্ট মিনিং থাকবে। সিগনিফিকেন্ট মিনিং বলতে আমি বুঝাচ্ছি লংগেস্ট মানে সবচেয়ে লম্বা, শর্টেস্ট সবচেয়ে ছোট, তারপরে ওয়াইডেস্ট সবচেয়ে চৌড়া। হ্যাঁ, আর হচ্ছে কি সারপ্রাইজিং কোনো মিনিং থাকে। যেমন এই যে 500 কথাটা, এটা একটা সারপ্রাইজিং ম্যাজিক্যাল ওয়ার্ড, এবং এটা আমি দেখছি কোনো বইতে 500 কম বেশি নাই, এটা অনেকটা কনস্ট্যান্টের মতোই। মানে 500টা মোটামুটি তোমাদের যতগুলো বই আছে সবগুলোতে 500ই লেখা। সে হিসেবে 500টা মনে রাখা উচিত, এবং এটার একটা সারপ্রাইজিং মিনিং আছে। কেন? আমাদের বৃহদান্ত্রে এই 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। এটা একটা সারপ্রাইজিং কেন? ব্যাকটেরিয়া বলতে আমরা মনে করি যে খারাপ কিছু, মানে এটা রোগ টোগ সৃষ্টি করে। কিন্তু এই 500 প্রজাতির ব্যাকটেরিয়া মানে কি আমাদের এখানে খারাপ কিছু আছে না। এই 500 প্রজাতির ব্যাকটেরিয়া কেবল উপকারী ব্যাকটেরিয়া, এরা আমাদের স্বাস্থ্যের জন্য বেনিফিট নিয়ে আসে। কিভাবে কি কি করে? এরা খাদ্য অপাচ্য মানে আনডাইজেস্টেড, আনডাইজেস্টেড যে ফুড গুলো চলে আসে, আনডাইজেস্টেড কি আসে, যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ। যত শাকসবজি আমরা খাইছি সেখানে কি আছে, সেলুলোজ আছে, হেমিসেলুলোজ আছে। এগুলো কিন্তু আমাদের পাকস্থলীতে ডাইজেস্ট হয় না। কেন ডাইজেস্ট হয় না? এগুলো কি পরিপাক, এটা তো সেলুলোজ, সেলুলোজ পরিপাককারী কোনো এনজাইম আমাদের পৌষ্টিকতন্ত্রে নাই। তার মানে এগুলো আনডাইজেস্টেড থেকে যায়। এগুলো যখন বৃহদান্ত্রে আসে, তখন এই ব্যাকটেরিয়া গুলা, এই উপকারী ব্যাকটেরিয়া গুলো কি করে, এগুলোকে গাজা মানে ফার্মেন্টেড করে। তোমরা কি ফার্মেন্টেশন বুঝো? হ্যাঁ, না স্যার। ফার্মেন্টেশন। জি, বুঝি স্যার। কেউ কি ফার্মেন্টেশন বুঝো, বা গাছ বাংলা বলে গাজন? এটা কিন্তু কেমিস্ট্রি তো আছে সেকেন্ড সেকেন্ড পার্টে। স্যার। গাজন, ফার্মেন্টেশন, এগুলো হচ্ছে কি অবাত শোষণ আছে না, অবাত শোষণ। জি অবাত স্যার। শোষণ হচ্ছে কোষের বাইরে, আর যখন কোনো জীবদেহের ভিতরে যদি অবাত শোষণ ঘটে, তখন সেটাকে বলা হয় ফার্মেন্টেশন। যেহেতু বৃহদান্ত্রের একটা জীবদেহের অংশ, এটার ভিতরে যেহেতু ফার্মেন্টেশন মানে পচনের কাজটা হয়, এখানে কি হয়, ব্যাকটেরিয়া কি করে, সেলুলোজকে ভেঙে কি তৈরি করে, অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, এই অ্যাসিড গুলো সৃষ্টি করে। তবে অন্যান্য জায়গায় এরা ল্যাকটিক অ্যাসিডও সৃষ্টি করে। বৃহদান্ত্রের ভিতরে তিনটে অ্যাসিড সৃষ্টি করে, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড। এই অ্যাসিড গুলোকে বলা হয় শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। শর্ট চেইন মানে কি ক্ষুদ্র শিকল ফ্যাটি অ্যাসিড। এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কি করে, আমাদের যে ব্যাকটেরিয়া গুলো ওখানে থাকে, তাদের খাবার হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড গুলা। অন্যদিকে আমাদের বৃহদান্ত্রের যে কোষগুলা, সেই কোষগুলাও এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডকে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে। তার মানে এখানে যদি ব্যাকটেরিয়া না থাকে, তাহলে সেলুলোজ হেমিসেলুলোজ কিন্তু ব্রেকডাউন হবে না। ব্রেকডাউন না হলে একদিকে ব্যাকটেরিয়ার খাবার তৈরি হবে না, অন্যদিকে আমাদের বৃহদান্ত্র কিন্তু শক্তির অভাবে অকার্যকর হয়ে যাবে। তখনই নানা রোগ ব্যাধি সৃষ্টি হয়। এখানে যে কনস্টিপেশন রোগ আছে, সেটা উৎস হলো এই 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 জায়গাটা। এখানে যদি ব্যাকটেরিয়া না থাকে, তাহলে কনস্টিপেশন হবে, ডায়রিয়া হবে। তারপরে তোমার ওই যে এখন বর্তমানে যে মাথা ব্যথার যে রোগগুলো হয়, হ্যাঁ, মাথা ব্যথার রোগগুলোর পিছনে কিন্তু এই বৃহদন্ত্রের স্বাস্থ্যকে দায়ী করা হয়। হ্যাঁ, এখানে অনেক সব মাথা ব্যথা না, অনেক ধরনের মাথা ব্যথাই এই বৃহদন্ত্রের সাথে কানেক্টেড আছে। তো এটা নিয়ে অনেক বর্তমানে অনেক এখন কিন্তু এই ডিসপেন্সারি গুলোতে ব্যাকটেরিয়া পাওয়া যায়, ট্যাবলেট আকারে বা ওই যে জুস আকারে। এখন সব কোম্পানি বের করছে, বাজারে গেলে এখন ব্যাকটেরিয়া কিনতে পাওয়া যায় খাওয়ার জন্য। ব্যাকটেরিয়া খাওয়ার জন্য কি জন্য খাবে, এই আমাদের গাটের মধ্যে এই ব্যাকটেরিয়া গুলো আসবে। এখানে যখন এটা বসবাস করবে, তখন দেখো, যখন উপকারী ব্যাকটেরিয়া বৃহদন্ত্রে বসবাস করবে, তখন কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়া আর ওখানে
বসবাস করতে পারবে না। কেন? তাদের মধ্যে স্থান এবং কি বলা যায়, খাবার নিয়ে কম্পিটিশন সৃষ্টি হবে। তো যার সংখ্যা বাড়বে, যার শক্তি বেশি থাকবে, সে টিকে যাবে, আর যে দুর্বল হবে সে হারাই যাবে। যদি কোনো কারণে খারাপ ব্যাকটেরিয়া ওখানে যদি বসবাস শুরু করে, তার মানে কি উপরে ব্যাকটেরিয়া হারাই যাবে, মানে পরাজিত হবে। সে অবস্থায় এখানে কিন্তু আমরা ডিজিজ আক্রান্ত হয়ে গেলাম। এই ডিজিজটা বলা আইবিএস। আইবিএস এবং ভেরি কমন ডিজিজ, ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আইবিএস কি জিনিস আমরা লাস্টের দিকে দেখবো, কিছু স্লাইড আছে। এটা অতিরিক্ত, এটা আমাদের পড়ার অংশ না, কিন্তু আমাদের বেঁচে থাকতে গেলে যে শুধুমাত্র এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করলে হবে না, আমাদের কিন্তু বাস্তব জীবনে যাতে আমরা পড়াশোনা প্রয়োগ করতে পারি সেজন্য কিন্তু করতে হয়। তো আইবিএস রোগটা হয় মূলত কি, এই জায়গাতে যদি খারাপ ব্যাকটেরিয়া বসবাস করে শুরু করে দেয়, মানে এই জায়গাটা দখল নিয়ে নেয়, তখন এটা হলো আইবিএস রোগ করে। আর যদি উপকারী ব্যাকটেরিয়া থাকে, তাহলে এখানে কোনো রোগে বলতে গেলে হবে না। যদি উপকারী ব্যাকটেরিয়া না থাকে, খারাপ ব্যাকটেরিয়া থাকে, দেখো এখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখানে ক্যান্সার হয়, এখানে তোমার কনস্টিপেশন হয়, ডায়রিয়া হয়, ইভেন মাথা ব্যথার রোগ হয়। এবং শুধু এই রোগগুলা মোটামুটি অনেকগুলা রোগ, আরো অনেক জানা অজানা বহু রোগের উৎস হচ্ছে এই জায়গার এই ব্যাকটেরিয়া থাকা না থাকা। তারপর এখানে কি করে, এই ব্যাকটেরিয়া আবার কি করে, ব্যাকটেরিয়া বানানগুলো ফলিক অ্যাসিড, ভিটামিন কে এবং ভিটামিন বি 12, এই তিনটা উৎপন্ন করে। আমরা জানি আমাদের এই যে এই অ্যানিমিয়া, রক্তশূন্যতা রোগের ক্ষেত্রে কিন্তু ফলিক অ্যাসিড খুব কার্যকর। ফলিক অ্যাসিড ছাড়া কিন্তু রক্ত তৈরি হয় না। তারা ভিটামিন কে, এটাও খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন, এবং ভিটামিন বি 12, এগুলো কিন্তু ডেফিসিয়েন্সি থাকলে এই যে অ্যানিমিয়া রোগ হয়, নানা ধরনের সমস্যা হয়। এগুলোও কিন্তু এই ব্যাকটেরিয়া তৈরি করে। কোন ব্যাকটেরিয়া? উপকারী ব্যাকটেরিয়া, কিন্তু ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু না। খারাপ ব্যাকটেরিয়া হলে কিন্তু অন্য কাহিনী ঘটাবে। ওকে। তো এটা হচ্ছে মূলত বৃহদন্ত্রের মূল কাজ হচ্ছে, এটা মেইন ফোকাসটা হচ্ছে এই জায়গাতে। এটা কি করে? গাজন ঘটায়। গাজন কাকে ঘটায়? আনডাইজেস্টেড ফুড, যে খাবারগুলো পরিপাক হয় নাই, সেই খাবারগুলো এখানে তারা ব্রেকডাউন করে, ভেঙে ভেঙে কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড তৈরি করে, ভিটামিন তৈরি করে। সেই জিনিসগুলো আমাদের নানা ধরনের হেলথ বেনিফিট আছে। আরেকটা কাজ হলো শোষণ। এই বৃহৎ খাবার কিন্তু মেইনলি শোষিত হয় কোথায়? ক্ষুদ্রান্ত্রে। পরিপাকৃত খাদ্য সারগুলো শোষিত হয় ক্ষুদ্রান্ত্রে মেইনলি। পাকস্থলীতেও কিছু খাবার শোষিত হয়, আর বৃহদান্ত্র কিছু জিনিস শোষিত হয়। বৃহদান্ত্রের সবচেয়ে বেশি শোষিত হচ্ছে পানি। এই যে পানি, প্রায় 70 থেকে 80% প্রাণী পানি হচ্ছে বৃহদান্ত্রের কোলন দ্বারা শোষিত হয়। এবং কোলনে কিন্তু ক্যান্সার হয়। ক্যান্সার কেন? ক্যান্সার এবং বেশ কমন, হ্যাঁ, আমাদের এই যে ক্যান্সারে সাধারণত পুরুষরা বেশি আক্রান্ত হয়, লাং ক্যান্সারে মহিলারা বেশি আক্রান্ত হয়, ব্রেস্ট ক্যান্সার পুরুষ মহিলা হিসেবে ভাগ করলে 1 নম্বর হলো পুরুষদের জন্য হলো লাং ক্যান্সার, মহিলাদের জন্য ব্রেস্ট ক্যান্সার। আর পুরুষ মহিলা নির্বিশেষে 1 নম্বর ক্যান্সার হলো কোলন ক্যান্সার। তাহলে দেখো, ভেরি ভেরি ডেঞ্জারাস। কোলনে প্রচুর ক্যান্সার হচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে। এবং এটার একটা মানে মেইন একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে এই খারাপ ব্যাকটেরিয়া। হ্যাঁ, আরো অনেক ফ্যাক্টর আছে, কিন্তু মেইন অন্যতম মেইন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে কিন্তু খারাপ ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে ক্ষরণ। বৃহদন্তে কি খরিত হয়? সাধারণত বিভিন্ন জায়গায় এনজাইম খরিত হয়, এখানে কিন্তু এনজাইম খরিত হয় না। এখানে কি হয়? বৃহদন্তের গবলেট কোষ আছে, গবলেট। মনে রাখবা, গবলেট কোষ কিন্তু ক্ষুদ্রান্ত্র থাকে। এই গবলেট কোষটা ক্ষুদ্রান্ত্র থাকে, বৃহদান্ত্র থাকে। তবে সবচেয়ে বেশি থাকে কোথায়? বৃহদান্ত্রে। এটা মেডিকেল এডমিশন টেস্টে আসছে। কোন জায়গায় গবলেট কোষ বেশি থাকে? বৃহদান্ত্রে। আর যদি জিজ্ঞেস করে কোন জায়গায় গবলেট কোষ পাওয়া যায়, ক্ষুদ্রান্ত্রে, বৃহদান্ত্রে, দুই জায়গায়। ঠিক আছে। এই গবলেট কোষের কাজ কি? এরা মিউকাস নিঃসরণ করে। মিউকাস দেখো আমাদের লালা গ্রন্থি নিঃসরণ করছে, আমাদের পাকস্থলীতে নিঃসরণ হচ্ছে, ক্ষুদ্রান্ত্রে হয়েছে, এবং বৃহদান্ত্র কিন্তু মিউকাস নিঃসৃত হয়। বৃহদান্ত্রের মিউকাসটা নিঃসৃত করে হচ্ছে গবলেট কোষ। এটা কাজ হলো ওই জায়গার এটাকে ময়েশ্চার রাখে। এদের খাদ্যের অসার অংশ সঞ্চয়, যে আনডাইজেস্টেড যে খাবারগুলো চলে আসছে, এগুলো এখানে জমা রাখে হচ্ছে বৃহদান্ত্রের মধ্যে। তার মল উৎপাদন, ওই যে আনডাইজেস্টেড জিনিসগুলো মল হিসেবে তৈরি হয়। এবং এখানে কি বলা হচ্ছে, প্রায় 350 গ্রাম তরল কাইম থেকে 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়। বাকি যে পানিটা আছে, মানে অর্থাৎ পানিটা ওই যে 70 থেকে 80 ভাগ পানি কাইম থেকে যখন পানিটা অ্যাবজর্ব হয়ে যায়, বাকি অংশটাকে বলা হয় মল। আর সঞ্চালনমূলক কাজ কি? এই যে বৃহন্নতির বিরুদ্ধে খাবার এক জায়গা থেকে সামনের দিকে যাচ্ছে পেরিস্টালসিস প্রক্রিয়া, এটা হচ্ছে সঞ্চালনমূলক কাজ। এখানে 7টা কাজ লেখা আছে, কোনো বইতে 6টা আছে, যাই থাকুক, মেইন কাজ কিন্তু ব্যাকটেরিয়ার ক্রিয়া। তোমরা বলতে পারো আমি কিন্তু এখানে কাজগুলা গুরুত্ব অনুযায়ী মানে র্যাঙ্কিং করছি। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যাকটেরিয়া কাজটা। এ হচ্ছে ওভারঅল মানে তোমার বৃহদন্ত্রের কাজটা কাজটা খুব গুরুত্বপূর্ণ। এটাই পরীক্ষায় আসার পসিবিলিটি আছে সিকিউতে। আর গঠনগুলো হচ্ছে মেইনলি এমসিকিউ। ঠিক আছে। এবার আসে, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পাকস্থলী বা অন্ত্র নিজে নিজে হজম হয় না কেন? পাকস্থলী কিন্তু কি দিয়ে তৈরি? মাংস দিয়ে তৈরি। মাংস মানে কিন্তু প্রোটিন।
যখন আমরা একটা মুরগির মাংস খেলাম বা খাসির মাংস খেলাম বা যে কোনো মাংস খেলাম, তখন আমাদের পাকস্থলীতে কি হয়, এই মাংসটা মানে প্রোটিনটা পরিপাক হয়ে যায়। পরিপাক এখন ভেঙে যায়, ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়। কিন্তু পাকস্থলী নিজেও কিন্তু প্রোটিন, তাহলে সে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। নিজে প্রোটিন হওয়া সত্ত্বেও ওই এনজাইমের হাত থেকে সে বাঁচে কিভাবে? কারণ এনজাইম তো এমন না যে আমাদের মধ্যে চোখ আছে, ব্রেন আছে, সে বুঝবে। সে কিভাবে এনজাইমের হাত থেকে নিজেকে রক্ষা করে? হ্যাঁ, অর্থাৎ পাকস্থলী কিভাবে নিজে পরিপাক হওয়ার হাত থেকে রক্ষা করে, এটা হলো 1 নম্বর আনসার হলো তোমার প্রোটিয়েজ। আচ্ছা, প্রোটিয়েজ মানে কি? প্রোটিন প্লাস এএসি, এএস মানে এনজাইম। তাহলে প্রোটিন পরিপাকের এনজাইম গুলোকে একসাথে একটা ওয়ার্ডে যদি আমরা বলি, প্রোটিয়েজ। যেমন পেপসিন একটা প্রোটিয়েজ, ট্রিপসিন একটা প্রোটিয়েজ, কাইমোট্রিপসিন একটা প্রোটিয়েজ, এন্ডোপেপটাইডেজ একটা প্রোটিয়েজ, এক্সোপেপটাইডেজ একটা প্রোটিয়েজ, অ্যামাইনো পেপটাইডেজ একটা প্রোটিয়েজ। অর্থাৎ প্রোটিন পরিপাকের এনজাইমকে এক কথা প্রোটিয়েজ বলে। তো প্রোটিন পরিপাকের এনজাইম গুলো যখন সিক্রেট, এরা সবগুলো দেখবা নিষ্ক্রিয় হিসেবে ঘটিত হয়েছে, নিষ্ক্রিয়। হ্যাঁ, যদি এরা সক্রিয় হিসেবে ঘটিত হইতো, তাহলে কিন্তু আমাদের পাকস্থলী হয়তো ডাইজেস্ট হয়ে যেত। এরা কি সক্রিয় হয় কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসলে তারা সক্রিয় হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড তখনই আসে যখন আমরা ওই যে প্রোটিন জাতীয় খাবার খাই, এবং আমাদের যখন এই এনজাইমগুলো নিঃসৃত হয়, সাথে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিঃসৃত হয়। তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এদেরকে সক্রিয় করে, এরা তখন আমাদের যে খাবার, যে প্রোটিন জাতীয় খাবারটা আমরা খেলাম, সেই প্রোটিনকে এরা ভাঙে। এটা হলো 1 নম্বর কারণ। অর্থাৎ নিষ্ক্রিয় হওয়ার কারণে এরা আমাদের পাকস্থলীর উপর কাজ করতে পারে না। 2 নম্বর হচ্ছে, পাকস্থলীতে কি আছে, প্রচুর মিউকাস থাকে। মিউকাস গুলো কোথা থেকে আসে দেখো, লালা গ্রন্থি থেকে। যে লালা, আমরা লালা তো গিলে ফেললাম, তাহলে লালার মধ্যে মিউসিন আছে। আবার পাকস্থলীর কোষ, পাকস্থলীর কোষ থেকে মিউকাস, কোষ থেকে মিউকাস নিঃসৃত হচ্ছে। অনুরূপভাবে ক্ষুদ্রান্ত্রের কোষ থেকে মিউকাস নিঃসৃত হচ্ছে। ইভেন বৃহদান্ত্রের কোষ থেকেও কি হচ্ছে, মিউকাস নিঃসৃত হচ্ছে। তো মিউকাস গুলো কি করে, পাকস্থলীর আবরণের উপর একটা মানে পাকস্থলীর প্রাচীরের উপর আবরণ সৃষ্টি করে, লেয়ার। এই লেয়ার ভেদ করে এনজাইম গুলো যেতে পারে না। হ্যাঁ, মানে লেয়ার এমন ভাবে এত থিক লেয়ার তৈরি হয় যে লেয়ার গুলো ভেদ করে তারা পাকস্থলীর ওই যে পেশি পর্যন্ত যেতে পারে না। এই কারণে পাকস্থলীর পেশি এনজাইমের হাত থেকে রক্ষা পায়। তো এখন পাকস্থলীর এনজাইম গুলো এত শক্তিশালী যে এরা আসলে এইসব মিউসিনের আবরণ টাবরণ এগুলো ভেদ করে চলে যাওয়ার কথা। মেনলি এখানে মেইন কারণ হচ্ছে আমার দৃষ্টিতে, আমি যেটা মনে আমাকে যেটা মনে হয়, এই যে এটা মানে পাকস্থলীর ভিতরে একটা আবরণ থাকে, আবরণটা একটু শক্ত টাইপের। হ্যাঁ, এই আবরণের মধ্যে কি থাকে, অ্যান্টি এনজাইম আছে, থাকতে পারে। এই অ্যান্টি এনজাইমের কারণে এনজাইম গুলো যখন পাকস্থলীর প্রাচীরের সংস্পর্শে যায়, তখন এনজাইম গুলো আবার কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। মানে এনজাইম গুলো আর পাকস্থলীর প্রাচীরে কাজ করতে পারে না। তাহলে মেনলি তিনটা কারণে পারে না। একটা হচ্ছে নিষ্ক্রিয়, প্রোটিন পরিপাকের এনজাইম গুলো নিষ্ক্রিয় হিসেবে ঘটিত হয়। 2 নম্বর কারণ হচ্ছে মিউসিনের একটা আবরণ তৈরি হয়। 3 নম্বর হচ্ছে অ্যান্টি এনজাইম। এক কথায় মানে আমরা যদি এক একটা একটা শব্দ দিই, প্রথম এক কারণ হলো কি, প্রোটিয়েজ নিষ্ক্রিয় হিসেবে ঘটিত হয়। 2 নম্বর কারণ কি, পাকস্থলীর প্রাচীরে মিউসিনের আবরণ থাকে। 3 নম্বর কারণ কি, পাকস্থলীর প্রাচীরে অ্যান্টি এনজাইম থাকে। অ্যান্টি এনজাইমের কারণে এই এনজাইম গুলা কাজ করতে পারে না। এবার আসো এখানে আরেকটা ওই প্রশ্ন, এখানে একটা দেখো, হেলিকোব্যাক্টর পাইলোরি। এখন দেখো, আমাদের পাকস্থলীতে যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায়, মানে আমরা তো খাবার দাবার খাচ্ছি, গরম খাবার দাবার খাই, খাবার ডেকে রাখি, এরপরেও কিন্তু আমাদের পেটে ব্যাকটেরিয়া চলে আসে। তুমি চিন্তা করতে পারো না, একটু খাবার দিয়ে একটু ঢাকনা ছাড়া রাখো, 10 মিনিট রাখো, 2 মিনিটও রাখো, এখানে কিন্তু ব্যাকটেরিয়া এসে বসে কিন্তু। যখন আমরা খাবারটা খাই, তখন ব্যাকটেরিয়া কিন্তু আমাদের পাকস্থলীতে যায়। তো গেলে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড এই খাবারটার সাথে মিক্সিং হয়। মিক্সিং এ যদি কোনো ব্যাকটেরিয়া এখানে আসে, তাহলে সেই ব্যাকটেরিয়াটা কিন্তু মেরে ফেলে। এখন একটা ব্যাকটেরিয়া আছে, যার নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এটা এমসিকিউ পরীক্ষা আসতে পারে, সিকিউতে আসতে পারে। হেলিকোব্যাক্টর পাইলোরি, এই ব্যাকটেরিয়াটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে মরে না। তার মানে কি, এটা অ্যাসিডকে ফাঁকি দিতে পারে। ঠিক আছে, এবং আমাদের পাকস্থলীতে বা এই যে পৌষ্টিকতন্ত্র কিন্তু অনেক ব্যাকটেরিয়া বেঁচে থাকে। এদেরকে বলা হয় এসিডোফিলিক ব্যাকটেরিয়া। এসিডোফিলিক মানে কি, ফিলিক মানে কি, ফিলিক পড়াইছে কিন্তু, এই যে পূর্ণ। ফ্লুইড মোজাইক মডেলে ফিলিক। ফিলিক শব্দ অর্থ কি, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, হাইড্রোফিলিক। হ্যাঁ, ফিলিক মানে কি, লাভ, আকর্ষণ। এসিডোফিলিক, এসিডোফিলিক মানে কি, এসিডকে ভালোবাসে, মানে এসিডের সংস্পর্শে গেলে মরে না, এমন ব্যাকটেরিয়াকে বলো এসিডোফিলিক।
তার মানে আমাদের পাকস্থলীতে যে উপকারী ব্যাকটেরিয়াগুলি থাকে সেগুলো হচ্ছে অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া। এই হেলিকোব্যাক্টর পাইলোরি হচ্ছে অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া, বাট এটা হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। আর যত উপকারী ব্যাকটেরিয়া আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে হলো কি অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া। এই যে বললাম ডিসপেন্সারি থেকে ব্যাকটেরিয়া কিনে খাই, ব্যাকটেরিয়া আমরা কিনে খেয়ে ফেলি, পাকস্থলীতে যাওয়ার পরে তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে ব্যাকটেরিয়া গুলো মরে যাওয়ার কথা, কিন্তু মরে না। কেন মরে না? ওই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া গুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে কিন্তু এরা মরে না। অর্থাৎ ওই এনভায়রনমেন্টে অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকতে পারে। আর খারাপ ব্যাকটেরিয়া গুলো সাধারণত অ্যাসিডোফিলিক হয় না, এরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে মরে যায়। এর মধ্যে একটা ব্যাকটেরিয়া যেটা হেলিকোব্যাক্টর পাইলোরি, এই ব্যাকটেরিয়া একদিকে খারাপ ব্যাকটেরিয়া, কিন্তু সে আবার অ্যাসিডোফিলিক। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ফাঁকি দিয়ে সে কোথায় চলে আসে, আমাদের মানে পাকস্থলী প্রাচীর বা ক্ষুদ্রান্তের প্রাচীরে চলে যায়। গিয়ে ওখানে কি করে, ওখানে সে বংশবৃদ্ধি করে, ইনফেকশন সৃষ্টি করে। ইনফেকশন সৃষ্টি করা মানে কি, ওখানে ক্ষত সৃষ্টি হয়। হ্যাঁ, তো আমাদের দেহে যদি কোথাও ক্ষত সৃষ্টি হয় তাহলে সে ক্ষতটা কিন্তু আবার শুকিয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই হেলিকোব্যাক্টর পাইলোরি তো মরে না, যতই ক্ষত শুকাবে সে আবার ক্ষত তৈরি করে, আবার ক্ষত তৈরি করে। তার মানে সেখানে একটা আলসার তৈরি হয়। আমরা যে বলি না পাকস্থলীতে আলসার হয়েছে, এই আলসার তৈরি করে হচ্ছে মেইনলি হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। কখনো কখনো হাইড্রোক্লোরিক অ্যাসিডও আলসার তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে সে আলসারটা আবার ভালো হয়ে যাবে, কারণ আমাদের তো হিলিং প্রসেস আছে, হিলিং প্রসেসটা ভালো হয়ে যায়। কিন্তু মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথাও একটু আলসার তৈরি করছে, এটা ন্যাচারালি কিন্তু সুস্থ মানুষের ক্ষেত্রে এটা শুকিয়ে যাবে। যার পেটের ভিতরে হেলিকোব্যাক্টর পাইলোরি আছে তার কিন্তু শুকাবে না। কেন? ওই ক্ষতের মধ্যে হেলিকোব্যাক্টর পাইলোরি বসবাস করা শুরু করবে, ওই ক্ষত কখনোই শুকাবে না। তখন এই রোগটাকে কি বলে, আলসার। এই আলসার বলে। এই আলসারটা যদি কি হয়, আহ, এই আলসার ক্ষতকে বলা হয় পেপটিক আলসার। আর আলসার আলসার পাকস্থলীতে হলে তখন সেটাকে বলে গ্যাস্ট্রিক আলসার। আর ডিউডেনামে হলে সেটাকে বলা হয় ডিউডেনাল আলসার। তাহলে পেপটিক আলসার মানে কি, হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে আমাদের পৌষ্টিকতন্ত্রের যে ক্ষত সৃষ্টি হয় সেটাকে বলা হয় পেপটিক আলসার। পেপটিক আলসারটা যদি পাকস্থলীতে হয় তখন সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার। আর এটা যদি ডিউডেনামে হয়, ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে, তখন সেটাকে বলা হয় ডিউডেনাল আলসার। বুঝতে পারছো? এই আলসার যখন হয় তখন কি হয়, NH8 দেয়, NH8 দিলে কি হয়, ওই যে তোমার আলসারটা সাধারণত ভালো হয়ে যায়। তবে এই হেলিকোব্যাক্টর পাইলোরির আলসার এসব ওষুধে ভালো হয় না। এগুলোর জন্য ইভেন অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও হেলিকোব্যাক্টর পাইলোরি মরে না। এটার জন্য অন্য ট্রিটমেন্ট সাধারণত এটা ভালো হওয়া খুব কঠিন। হ্যাঁ, এটা জেনারেল অনেক বড় বিশেষজ্ঞ ডাক্তার না হলে কিন্তু এই আলসার রোগ ভালো হয় না। আমি এরকম অনেক রোগী দেখছি, বাংলাদেশে ভালো হয়নি, তারা ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া থেকে ভালো হয়ে আসছে। হ্যাঁ, এবং তাহলে এই আলসার রোগটা কাদের হবে, হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি আসে কোথা থেকে? হ্যাঁ, হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি আসে রেস্টুরেন্টে খাবার খেলে, সোজা কথা। রেস্টুরেন্টে বা হোটেলে বা যে কোনো দোকানে টোকানে খাবার খেলে সেখানে হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি। হ্যাঁ, নাও থাকতে পারে, তবে থাকবে, থাকলে ওখানেই থাকে। অর্থাৎ বাইরে খাবার দাবার পাড়াচাপকে খাওয়া ঠিক না। এই প্রথম যে ব্যক্তিটা যে আগে যে আলসার রোগের কারণ যে হেলিকোব্যাক্টের পাইলোরি, এই ব্যাটারিটা আবিষ্কার করছে। তো আগে ধারণা করতো যে আলসারটা হয় কেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন আমাদের পাকস্থলীর প্রাচীরে চলে যায় তখন সেখানে একটা ক্ষত সৃষ্টি হয়, এটাকে আলসার বলে। কিন্তু এই লোক এসে প্রথম বলছে যে না, ওটার জন্য হয় না, এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে নাই। তখন সে কি করছে, দেখো ইন্টারেস্টিং বিষয়, সে কি করছে, সে হেলিকোব্যাকটেরিয়া কি কি করছে, সে বলছে যে হেলিকোব্যাক্টর পাইলোরি আলসারের কারণ, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে নাই। তখন সে কি করছে, সবাইকে বিশ্বাস করার জন্য সে কি করছে, এই ব্যাকটেরিয়ার একটা জুস সে খেয়ে ফেলছে। হি ড্র্যাঙ্ক দা ব্যাকটেরিয়া হিমসেলফ, মানে ব্যাকটেরিয়া খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে তার শরীরের ভিতরে মানে পৌষ্টিকতন্ত্রে কি হয়েছে, আলসার তৈরি হয়েছে। হ্যাঁ, এবং সেই আলসারকে পরে আবার কি করছে, ট্রিটমেন্ট দেওয়ার পরে আলসার ভালো হয়েছে। তার মানে প্রমাণ হয়েছে কি, হেলিকোব্যাক্টর পাইলোরি আলসারের জন্য দায়ী। এবং এই আবিষ্কারের জন্য পরবর্তীতে সে নোবেল পুরস্কার, ব্যাকটেরিয়া খাইয়া নোবেল পুরস্কার পেয়েছে। বেশিরভাগ আবিষ্কারের কাহিনীগুলো এমন, মানুষ কিন্তু বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, যেমন পৃথিবী যে চাঁদ দিয়ে ঘুরে, এটা এটা নিয়ে কত কাহিনী হলো, মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে, না? এরকম মেন্ডেলের যে সূত্রগুলো আবিষ্কার হয়েছে সেখানে একই কাহিনী, কেউ বিশ্বাস করতে চায় না। অর্থাৎ আমাদের মানুষের একটা নর্মাল একটা ট্রেন্ড হলো যে প্রচলিত যে তথ্য সেটা আমরা কিন্তু কোনোভাবেই অবিশ্বাস করতে চাই না। যখন কেউ এটা প্রমাণ করে তখন আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে চাই না, অ্যাকসেপ্ট করে অনেক পরে। যে বিজ্ঞানের ভিতরে অনেক কিছু আছে এখনো কিন্তু আমাদের অনেক মানুষ এগুলোকে অ্যাকসেপ্ট করতে চায় না।
আইবিএস এর কথা যেটা বললাম এটা তোমাদের পড়ার অংশ না, এটা জাস্ট একটু জেনে রাখবা। আইবিএস রোগটা কিন্তু কমন, এটা মেইন কারণ আইবিএস টা হবে হচ্ছে ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া যখন আমাদের পুষ্টিতন্ত্র জায়গাটা দখল করে ফেলবে তখন সেটাকে বলা হয় আইবিএস। আইবিএস দুই ধরনের, একটা হচ্ছে তোমার আইবিএস সি আর আইবিএস ডি। আইবিএস সি দিয়ে কি হবে, সি মানে কনস্টিপেশন, বাংলা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, আর আইবিএস ডি মানে হচ্ছে ডায়রিয়া, ডিতে ডায়রিয়া। তো যে অনেক আইবিএস এর লক্ষণ কি সারাক্ষণ ডায়রিয়া লেগে থাকবে, আর অনেক আইবিএস এর লক্ষণ হচ্ছে কি কনস্টিপেশন লেগে থাকবে। এই এই যে জিআরডি, এটা একটা ডিজিজ, আমাদের পুষ্টিতন্ত্রের ডিজিজ। এই রোগটাতে আক্রান্ত হই নাই আমার মনে হয় না একজন মানুষ আছে। এটা হচ্ছে কি, ওই যে অ্যাসিড রিফ্লাক্স, যে গলাতে অ্যাসিড চলে আসে না, হ্যাঁ সেটা একটু আসছে। জিইআরডি মানে হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা একবারে কমন, আমাদের মানে বললাম তো সব মানুষের হয়েছে। এটা হলো কি, মানে সাধারণত অ্যাসিডটা কোথায় থাকে, গ্যাস অ্যাসিড এগুলো পাকস্থলীর মধ্যে থাকে। যদি এটা ওই যে কার্ডিয়াক স্প্রিংটার পার হয়ে যদি গলাতে চলে আসে, যে গলা জ্বলে, এটা হল, এটাকে বলা হয় জিইআরডি রোগ। জিআরডি তখন ওই যে গ্যাস্ট্রিক ওষুধ খেলে এটা চলে যায়, বা পানি খেতে হয়। জিআরডি হলে প্রথম পানি খেতে হবে, ওষুধ না খাওয়াই ভালো। একান্তই কন্ট্রোল করা না গেলে তখন ওষুধ খেতে হবে। আমরা তো একটু গলা জ্বলে আগে ট্যাবলেট খাই। মনে রাখবা, গ্যাস্ট্রিকের একদম প্রাথমিক ট্রিটমেন্ট হচ্ছে পানি। তুমি যদি 2 গ্লাস পানি খেয়ে ফেলো তখন কিন্তু জিআরডি চলে যাবে। হুম, যদি খুব বেশি সিভিয়ার না হয়, একটু পেটে ব্যথা করতেছে বা একটু গলা জ্বলতেছে, এটা তোমার কাজ হলো পানি খাওয়া, ট্যাবলেট না। ট্যাবলেটটা হচ্ছে যদি একান্তই না যায় তখন ট্যাবলেটের দিকে যাওয়া। হুটহাট করে যে ট্যাবলেট খাচ্ছে, সমানে ট্যাবলেট খাচ্ছে মানুষ। এবং এই আমাদের যে গ্যাস্ট্রিক যে রোগটার পিছনে কিন্তু ইয়াও আছে, যে স্ট্রেস, টেনশনের কারণে কিন্তু গ্যাস্ট্রিক হয়। এরপরে আসো খাদ্যসার পরিবহন। কয়টা বাচ্চা আমি জানি না, আমরা কি এটাতে যাবো কিনা। হ্যাঁ, খাদ্যসার পরিবহন কয়টা বাচ্চা। মানে পরিপাক শেষ। হ্যাঁ, এবার হচ্ছে পরিপাকের পরে কি হয়েছে, পরিপাকৃত খাদ্যসার মানে কি, ডাইজেশনের পরে যা তৈরি হয়েছে, যেমন শর্করা থেকে কি হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ল্যাকটোজ। আর প্রোটিন থেকে কি হয়েছে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড। আর লিপিড থেকে কি হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এই খাবারগুলো এখন কি হবে, রক্তে শোষিত হবে। তো রক্তে কিভাবে শোষিত হবে, শোষিত হওয়ার কতগুলা ওয়ে আছে, এবং শোষিত কোথায় হয়, সাধারণত ক্ষুদ্রান্ত্রেই খাবার দাবার শোষিত হয়। অর্থাৎ বেশিরভাগ খাদ্যসার শোষিত হয় ক্ষুদ্রান্তে। তবে খাদ্যসার কিন্তু পাকস্থলিত কিছু শোষিত হয়। যেমন পাকস্থলিতে কি শোষিত হয়, পানি হয়, গ্লুকোজ হয়, অ্যামাইনো অ্যাসিড হবে না। কেন অ্যামাইনো অ্যাসিড হবে না, কারণ কারণ ওখানে তো অ্যামাইনো অ্যাসিড প্রোটিন ভেঙে পলিপেপটাইড হয়, অ্যামাইনো অ্যাসিড হয় না। অ্যামাইনো অ্যাসিড হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। তারপরে হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, কোথায় ক্ষুদ্রান্ত, তিনটা পার্ট, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তো সাধারণত ডিউডেনামে কি হয়, ক্ষরণ হয়, কি ক্ষরিত হয়, পিত্তরস, অগ্ন্যাশয় রস এবং আন্তরিক রস ক্ষরিত হয় কোথায়, ডিউডেনাম। আর জেজুনাম এবং ইলিয়ামে হয় কি, শোষণের কাজটা হয়। তো এর মধ্যে জেজুনামের তুলনায় ইলিয়ামে সবচেয়ে বেশি শোষণ হয়। এগুলো এমসিকিউ পরীক্ষায় আসে, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় কোথায়, ইলিয়ামে, মনে রাখবা। তবে খাদ্য শোষিত হয় সব জায়গায়, শুধু মুখ গহ্বর ছাড়া। পাকস্থলিত খাবার শোষিত হয়, ক্ষুদ্রান্তের ডিউডেনামে হয় না, হইতেও পারে, হ্যাঁ। তবে সাধারণত ওখানে ফ্লোটা বেশি থাকে, তো ওখানে খাবার দাবারের তোরা শোষিত হওয়ার সম্ভাবনা কম। জেজুনামে হয়, ইলিয়ামে হয়, ইভেন বৃহদান্ত্র কিন্তু হয়। তো সবচেয়ে বেশি শোষিত হয় কোথায়, এই যতগুলো বললাম সবচেয়ে বেশি শোষিত হয় ইলিয়ামে। তাহলে এটা একটা এমসিকিউ, সবচেয়ে বেশি খাদ্য সার শোষিত হয় কোথায়, ইলিয়ামে, ক্ষুদ্রান্তের ইলিয়াম। তারপরে আসো পরিপাকৃত খাদ্য সার, ওই যে বললাম গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং গ্যালাক্টোজ, ল্যাকটোজ, এগুলা। সাথে কি আছে, ভিটামিন আছে না, পানি আছে, বিভিন্ন ধরনের আয়নস আছে। এগুলো সব ক্ষুদ্রান্তে কিন্তু শোষিত হয় কোথায়, ভিলাই। ভিলাই কি জিনিস দেখাবো, এই ভিলাইকে বলা হয় শোষণের একক। মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ বিলাই থাকে, ফলে শোষণ তল বেড়ে যায়। বিলের কারণে কি হয়, বিলে হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ, অভিক্ষেপ হলে কি হয়, শোষণ তলটা বেড়ে যায়। এই যে বিলের ছবি দেখো, আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরে এরকম এরকম থাকে, আঙ্গুলের মতো অভিক্ষেপ। তাহলে ভিলে কাকে বলে, অবস্থান প্রধান বৈশিষ্ট্য কাজ। অবস্থান কোথায়, ক্ষুদ্রান্তের প্রাচীরে।
বৈশিষ্ট্য কি? আঙ্গুলের মতো অভিক্ষেপ। কাজ কি? শোষণ তল বৃদ্ধি করা। মনে করো এখানে বিলাই নাই, মনে করো এরকম, তাহলে কি এখানে কতটুকু শোষণ তল? আর এখন দেখো এটা এটা অনেক শোষণ তল বাড়ছে না? তাহলে বিলের কাজ কি? শোষণ তল বৃদ্ধি করা। তাহলে এখন বিলে যদি পরীক্ষা, বিলে কি অবস্থান? ক্ষুদ্রান্তের প্রাচীর। বৈশিষ্ট্য কি? আঙ্গুলের মতো অভিক্ষেপ। আর কাজ কি? শোষণ তল বৃদ্ধি করা। তাহলে বিলেই কাকে বলে? ক্ষুদ্রান্তের প্রাচীরে অবস্থিত আঙ্গুলের মতো, আঙ্গুলের মতো কি অভিক্ষেপ, যা শোষণ তল বৃদ্ধি করে, তাকে বলা হয় বিলেই। এবং শোষণ তল বৃদ্ধি করলে কি হয়? এখানে খাবার শোষিত হয়। এখন এই টেবিলটা দেখো, এই কোন খাবার কোন প্রক্রিয়া শোষিত হচ্ছে এখানে সেটা লেখা আছে। যেমন মনে করো পানিতে অধিকাংশ ভিটামিন, পানিতে দ্রবণীয় অধিকাংশ ভিটামিন হচ্ছে ব্যাপন। গ্লুকোজ গ্যালাক্টোজ হচ্ছে সক্রিয় পরিবহন। ফ্রুক্টোজ হচ্ছে সহজীকৃত ব্যাপন, পানীয় ব্যাপন। আহ, তারপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সক্রিয় পরিবহন, ডাইপেপটাইড ট্রাইপেপটাইড সক্রিয় পরিবহন, লবণ ব্যাপন। তারপরে লবণ আবার সক্রিয় পরিবহন হয়। শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, ছোট ছোট ফ্যাটি অ্যাসিড যেগুলা, এগুলো কিন্তু ব্যাপন। তারপরে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আবার ব্যাপন প্রক্রিয়ায়। তো এখন দেখো এখানে এই যে শব্দগুলা, এই শব্দগুলো তোমরা যখন পড়তে যাবা বইতে শব্দগুলো পাইবা, কিন্তু এগুলোর ব্যাখ্যা ব্যাখ্যা কিন্তু তোমাদের বইতে নাই। এগুলো জানা দরকার। অর্থাৎ আমাদের কোষের প্লাজমা মেমব্রেন দিয়ে বিভিন্ন জিনিস এক এক কোষ থেকে আরেক কোষে যাচ্ছে, বা কোষের বাইরে থেকে ভিতরে আসতেছে, ভিতর থেকে বাইরে যাচ্ছে। যাওয়ার জন্য কি আছে? কতগুলা প্রসেস আছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে ব্যাপন। এটা আশা করি তোমরা সবাই পারো। সেটা হচ্ছে কি, কোনো কোনো কিছু যদি কোথাও বেশি থাকে, সেটা কমের দিকে গেলে সেটা হচ্ছে ব্যাপন। তা আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, সেটা হলো এটাকে দুইটা ভাগে ভাগ করে। কোথায় যেন, আচ্ছা হ্যাঁ, এই একটা হলো পেসিভ, মানে যত ধরনের পরিবহন আছে এগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে। একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে পেসিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে? পেসিভ ট্রান্সপোর্ট হইলো কোনো ধরনের বিপাকীয় শক্তি খরচ না করে, ইংরেজি যদি পড়ার ধরেন আমার কথা শুনলে হবে, হ্যাঁ, কোনো ধরনের বিপাকীয় শক্তি খরচ না করে যদি কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তখন সেটাকে বলা হয় পেসিভ ট্রান্সপোর্ট। তো এক্ষেত্রে কি হয়? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কথাটা কি তোমাদেরকে কখনো পড়াইছি? মনে করো এটা হলো একটা কোষ, এটা হলো আরেকটা কোষ। তাহলে এখানে কি আছে? এই দ্রবের পরিমাণ মনে করো এখানে অনেক বেশি পানি আছে, আর তার তুলনায় এটাতে একটু ঘনত্ব কম। তাহলে এটা, এই জিনিসটাকে বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। অর্থাৎ দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, ওই যে অবিশ্রবণের সংখ্যার মধ্যে দুটো ভিন্ন, এটা বেশি ঘনত্বের দ্রবণ, এটা কম ঘনত্বের দ্রবণ। তাহলে এরকম যখন একটা দ্রবণের ঘনত্ব বেশি থাকবে আর একটা দ্রবণের ঘনত্ব কম থাকবে, তখন এই জিনিসটাকে বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। বাংলায় বলে ঘনত্বের আনতি। এগুলো কঠিন লাগলে একটু বলবা, হ্যাঁ, যদি না বুঝো, এগুলো বইতে নাই। তাহলে কি হলো, এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যখন সৃষ্টি হবে, তখন যদি বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকা, অর্থাৎ যে জিনিসটা বেশি আছে, আর এখানে বেশি কি আছে? দ্রব। আর এখানে বেশি কি আছে? পানি কিন্তু, ঠিক না? তাহলে এই পানি যদি বেশি থেকে কমে আসে, তার মানে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে যাচ্ছে, যেদিকে ঘনত্ব বেশি সেদিকে যাচ্ছে। আর যদি এই ঘনত্ব বেশি থেকে যদি কমের দিকে যায়, সেটাকে বলা হয় প্যাসিভ ট্রান্সফার। তাহলে প্যাসিভ ট্রান্সফারের দুইটা কনসেপ্ট। একটা কনসেপ্ট হলো এখানে কোনো শক্তি খরচ হবে না, খেয়াল করো। আর একটা কনসেপ্ট কি? বেশি থেকে কমে যাবে, বেশি থেকে কমে গেলে সেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। তো প্যাসিভ ট্রান্সপোর্টের মোট পদ্ধতি আছে চারটা। একটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপন, আরেকটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, আরেকটা বলে অসমোসিস, আরেকটা হচ্ছে ফিল্ট্রেশন। এগুলো জাস্ট একটু বুঝলে হবে, এগুলো কিন্তু পরীক্ষা টরীক্ষায় কাকে কাকে বলে এগুলো কিছু আসবে না, হ্যাঁ। তো ব্যাপন কাকে বলে এটা সবাই তোমরা জানো, বেশি থেকে কমে দিয়ে গেলে সেটা ব্যাপন। আর ফ্যাসিলিটেড ডিফিউশন কি? এটাও বেশি থেকে কমে যাবে, বাট ব্যাপারটা হচ্ছে মোর জেনারেল। হ্যাঁ, মনে করো আমরা একটা দিলাম, বডি স্প্রে দিলাম, এটা কি হলো, এক ক্রমে দিলাম আর এক ক্রমে চলে গেছে, এটাও ব্যাপার। এক রুমে 10 জন মানুষ আছে, আরেক রুমে 2 জন মানুষ আছে, 10 জন থেকে 2 জন, মনে করো গরম লাগতেছে, বা সাউন্ড পলিউশন আছে 10 জনের কারণে, 3 জন কি করলো, আরেক রুমে চলে আসলো, ব্যাপার। অর্থাৎ বেশি থেকে কমে গেলেই ব্যাপার, কোনো শর্ত নাই। আর ফ্যাসিলিটেড ডিফিউশন যেটা, এটাকে বাংলাতে সহজীকৃত ব্যাপার। এখানে কি হয়, যদি কোনো কিছু ব্যাপনকে সহজ করে, তখন সেটাকে বলা হয় সহজীকৃত ব্যাপন। সহজ কারা করে? এগুলো একটু অ্যাডভান্স লেভেলের পড়া, খেয়াল করো।
এই সহজীকৃত ব্যাপার হলো কি চ্যানেল মেডিয়েটেড ট্রান্সপোর্ট। চ্যানেল মানে কি ওই যে ফ্লুইড মোজাইক মডেলে যে প্রোটিন চ্যানেল করছিল না, ওই ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই প্রোটিন গুলো যদি কি করে কোনো জিনিসকে এই জায়গায় ভিতরে আসতে সাহায্য করে, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় এই সহজীকৃত ব্যাপার। হ্যাঁ, অথবা অনেক সময় কি হয় প্রোটিনের গেট বন্ধ থাকে, এই গেট গেট গেটেড চ্যানেল। গেটেড চ্যানেল মানে হচ্ছে এখানে কি থাকে ওই যে বাল্ব গেটের মতো থাকে, গেটটা বন্ধ থাকে, ওনার কিছু আসলে গেট খুলে যায়, তাহলে এটাকে বলে গেটেড চ্যানেল। আর কিছু হচ্ছে নন গেটেড মানে গেটেড নাই, অলওয়েজ মানে ঢুকে যায়, ফ্রি ফ্রি এন্ট্রেন্স মানে দরজা বন্ধ থাকে না। গেটেড চ্যানেল মানে হচ্ছে মাঝে মাঝে দরজাটা বন্ধ থাকে, ওইগুলো আসলে দরজাটা খোলে। আর নন গেটেড মানে হচ্ছে কখনোই দরজা বন্ধ থাকে না, সবসময় দরজা খোলা থাকে। তাহলে ফ্যাসিলিটি ডিফিউশন মানে কি যদি কোনো প্রোটিন চ্যানেল অথবা কোনো ক্যারিয়ার প্রোটিন বাহক প্রোটিন যদি কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে সাহায্য করে, তখন সেটাকে বলা হয় সহজীকৃত ব্যাপার। তার অসমোসিস কি জিনিস এটাও তোমরা পড়ছো, তবে এটা অনেকেই বুঝে না, স্টিল না, অনেকে, আমি জানি না তোমরা বুঝো কিনা। যেমন এখানে দেখো, এই যেটা অসমোসিস মানে হচ্ছে কি শর্ট অসমোসিস এক ধরনের ব্যাপার, আগে এটা মাথা ঢুকাইতে হবে। অসমোসিস এবং ব্যাপনের মধ্যে পার্থক্য কি? অসমোসিস এক ধরনের ব্যাপন। কিভাবে ব্যাপন? শর্তযুক্ত ব্যাপন। কি কি শর্ত? চারটা শর্ত। দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, এক নম্বর শর্ত দুটা ভিন্ন ঘনত্বের দ্রবণ, যেমন এটার ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম, তাহলে দুটো ভিন্ন ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি একটা বৈষম্য বেদ্য ঝিল্লির দ্বারা পৃথক থাকে, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন না? প্লাজমা মেমব্রেনকে বলা হয় বৈষম্য বেদ্য ঝিল্লি। তাহলে দুই নম্বর শর্ত হলো দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণের মাঝখানে একটা কি থাকবে? বৈষম্য বেদ্য ঝিল্লি থাকবে। তিন নম্বর শর্ত হলো দ্রাবক হিসেবে অবশ্যই পানি থাকবে, অন্য কোনো দ্রাবক থাকলে হবে না। আমরা জানি দ্রাবক কিন্তু পানি আছে, কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, নানা রকম দ্রাবক আছে। দ্রাবক অবশ্যই পানি হইতে হবে, অন্য কোনো দ্রাবক হলে সেখানে অবিশ্রবণ ঘটবে না। চার নম্বর শর্ত হলো একই বায়ুমণ্ডলীয় চাপ থাকবে, এখানে যে জিনিসটা থাকবে এটা একই চাপের মধ্যে থাকবে, দুটো দ্রবণেই একই চাপে থাকবে। তাহলে চারটা শর্ত, চারটা শর্তে ব্যাপন ঘটলে তখন সেটাকে বলা হয় অবিশ্রবণ। তাহলে দেখো অবিশ্রম কাকে বলে? দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যবেদ্য ঝিল্লির দ্বারা পৃথক থাকা অবস্থায় যদি বেশি ঘনত্বের এলাকা কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকা দিয়ে কি যায়? দ্রাবক যায়। কোন দিকে যাচ্ছে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে। তার মানে কি এদিকে পানি বেশি, বেশি, এদিকে পানি কম। তাহলে কমের দিকে গেছে না? বেশি দিকে কমের দিকে গেছে না? ঘনত্ব কিন্তু এখানে বেশি, বাট পানি কিন্তু এখানে কম। তাহলে বেশি কম ঘনত্বের এলাকা মানে কি? যেখানে পানি বেশি। আর বেশি ঘনত্বের এলাকা মানে যেখানে পানি কম। তাহলে যেখানে পানি বেশি থেকে কমে গেছে, তার মানে কি এটা প্যাসিভ ট্রান্সপোর্ট, এটাকে বলা হয় অবিশ্রবণ। কেমন? আর ফিল্ট্রেশন মানে কি? ফিল্ট্রেশন হচ্ছে যদি কোনো দ্রবণ থেকে সলিড, হ্যাঁ, যদি কোনো আহ, মানে তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ কি করা হয় সলিডকে আলাদা করা হয়, তখন সেটাকে বলা হয় ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন একটা আইডিয়াল এক্সাম্পল হচ্ছে আমাদের হিউম্যান বডিতে কিডনিতে যে ইউরিন তৈরি হয়, সেখানে হয় কি ফিল্ট্রেশন ঘটে। তো এ হচ্ছে এই চারটা বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টও দুই ধরনের। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তোমরা কি পড়াগুলো বুঝতেছো? না বুঝলে একটু এগুলা এগুলো কিন্তু অত পড়া লাগে না, এগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু যখন তোমরা পড়তে যাবা তখন কিন্তু এগুলা ওই যে ইয়াতে আসে, মানে তোমাদের বইতে যখন আসবে তখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি প্যাসিভ ট্রান্সপোর্ট কি, তাই না? আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলো, আচ্ছা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দেখো, একটু আগে আমরা বলছি কি প্যাসিভ ট্রান্সপোর্ট কি দুটা জিনিস বলছে, একটা হচ্ছে কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে। তার মানে কি কম ঘনত্বের এলাকা থেকে বেশি বেশি এলাকা থেকে কমের দিকে যাবে, ওর একটা জিনিস কোথাও বেশি আছে সে কমের দিকে যাবে। আবার আহ, শক্তি খরচ হবে, দুটো শক্তি খরচ হবে না, প্যাসিভ ট্রান্সপোর্টে শক্তি খরচ হবে না। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে তার উল্টা, মানে কি বেশি ঘনত্ব কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকা থেকে যাবে। তো কোথাও কোনো কিছু কম আছে সেটাকে যদি বেশির দিকে নিতে যায় তাহলে অবশ্যই শক্তি খরচ করতে হবে। তার মানে উল্টা, প্যাসিভ ট্রান্সপোর্ট হলো কোথাও কোনো কিছু বেশি আছে কমের দিকে যাবে এবং সেখানে কোনো শক্তি খরচ হবে না। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলো কি কম থেকে বেশির দিকে যাবে এবং এখানে শক্তি খরচ হবে, কমপ্লিটলি উল্টা। ঠিক আছে, এ হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যেমন মনে করো এই যে ছবিটাতে দেখো, এখানে লাল লাল বৃত্ত কয়টা আছে? তিনটে, এগুলো ধরো আয়ন্স আছে। আর এখানে কি আছে? কত? ছয়টা আছে। তাহলে এই অবস্থায় প্যাসিভ ট্রান্সপোর্ট হলে কি হইতো? এখান থেকে এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু না, এদিকে আসে। তো এই অবস্থা যদি কম থেকে বেশি দিয়ে আনতে হয় কি করতে হবে? এটিপি খরচ হয়।
এটিপি খরচ কম, কোনো কিছু যদি কম ঘনত্বের এলাকা থেকে, হ্যাঁ, বেশি ঘনত্বের এলাকায় শক্তির বিনিময়ে কি হয়, পরিবহন ঘটে, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন। ঠিক আছে। আর প্যাসিভ ট্রান্সপোর্ট হলো বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় যাবে এবং সেখানে কোনো শক্তি খরচ হবে না, তখন সেটাকে বলে প্যাসিভ ট্রান্সপোর্ট। যেমন দেখো এই ছবিটাতে দেখো বেশি থেকে কমে আসছে, এটা কি, এখানে কোনো প্রোটিন টোটিন কিচ্ছু নেই, কারো হেল্প নেয় না, এই কারণে এটা হচ্ছে ব্যাপন। আর এখানে কি করছে, একটা প্রোটিনের হেল্প নিচ্ছে, একটা প্রোটিন হেল্প করছে, এই কারণে নাম হয়েছে কি ফেসিলিটেড ডিফিউশন। ফেসিলিটেড ডিফিউশন দুই রকম, একটা হচ্ছে চ্যানেল প্রোটিন, প্রোটিন চ্যানেল দিয়ে যদি ঢুকে তখন সেটা সেটা হলো ফেসিলিটেড ডিফিউশন। আরেক ধরনের ফেসিলিটেড ডিফিউশন হচ্ছে ক্যারিয়ার প্রোটিন, প্রোটিন কি করে বহন করে নিয়ে যায়। যেমন মনে করো রাস্তাতে একটা বৃদ্ধ লোক একটা বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে, সে হাঁটতে পারতেছে না, বারবার রেস্ট করছে, বা তোমাদের বাসায় হয়তো মনে করো সিঁড়ি দিয়ে সে উঠবে, হ্যাঁ, ব্যাগটা নিয়ে সে উঠতে পারতেছে না, এই অবস্থায় সাধারণত তোমাদের মধ্যে যদি বিনয় থাকে, ভদ্রতা থাকে, তখন আমরা কি করি, ওই লোকটাকে ব্যাগটা এগিয়ে দিতে হেল্প করি। হ্যাঁ, তখন সেটাকে বলা হয় এই ক্যারিয়ার, মানে এই যে সহজীকৃত ব্যাপার। অনেক সময় কোনো টিচাররা বা একইভাবে কোনো, আমরা অনেক সময় যে ব্যাগ ট্যাগ নিয়ে যখন উঠি, তখন অনেক স্টুডেন্ট আমাদের থেকে ব্যাগ নিয়ে যেতে চায়, তো স্টুডেন্ট আমাদেরকে ব্যাগ নিয়ে উপরে তুলতে উঠতে সাহায্য করলো, তার মানে এটা কি ফ্যাসিলিটেড ডিফিউশনের মতো, বোঝার জন্য বললাম। অর্থাৎ কারোর সাহায্যে যদি ব্যাপন ঘটে, তখন সেটাকে বলা হয় সহজীকৃত ব্যাপার। আর যদি কারো সাহায্য ছাড়াই বেশি থেকে কমে কোনো কিছু যায়, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। আমরা ব্যাপন বলতে যেটা বুঝি সেটাকে বলে সিম্পল ডিফিউশন। আর ফেসিলিটেড ডিফিউশন মানে কি, কারো সাহায্যে যদি ব্যাপন ঘটে সেটাকে বলা হয় ফেসিলিটেড ডিফিউশন। আর অসমোসিস হচ্ছে শর্ত সাপেক্ষে ব্যাপন, চারটা শর্ত মেনে যদি ব্যাপন ঘটে তখন সেটাকে বলা হয় অসমোসিস। আর ফিল্ট্রেশন হলো যদি কোনো তরল বা গ্যাসীয় পদার্থ থেকে সলিডকে আলাদা করা হয়, তখন সেটাকে বলা হয় ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন শব্দটা শুধুমাত্র রেচন অধ্যায়ে আসবে, আর এগুলো ওই ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় আসে, এই কারণে একটু জানা থাকলে ভালো। তোমরা একটু জেনে রাখবা, হ্যাঁ, জেনে রাখলে কি মনে রাখবা, তুমি এগিয়ে থাকবা কোনো না কোনো জায়গায়, এই বেসিকটা কিন্তু কাজে লাগবে, এটা বেসিক জিনিস। তাহলে আসো এখন আমাদের যে খাবারের কথাগুলো আমরা বললাম, তাহলে এখন দেখো, আহ, আচ্ছা বাংলাটা দেই। তাহলে ওয়াটার সলিবল ভিটামিন ব্যাপন প্রক্রিয়া যাচ্ছে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ সক্রিয় পরিবহনে যাচ্ছে, ফ্রুক্টোজ সহযোগিত ব্যাপনে যায়, পানি ব্যাপন, এবং এখন তো এই শব্দগুলো বুঝতেছো কে কিভাবে যায়, এগুলো খুব সহজ। ফ্যাটি অ্যাসিড মানে ইয়ার ক্ষেত্রে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের ক্ষেত্রে এই শোষণটা একটু লেংদি। হুম, এখান থেকে অনেক সময় কিছু প্রশ্ন টশ্ন আসে, যেমন ধরো ফ্যাটি অ্যাসিড মানে কি, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এই দুইটা জিনিস কি করে, এই ব্যাপন প্রক্রিয়ায় এই এপিথেলিয়াল কোষে যায়, কোথায়, ক্ষুদ্রান্তের ভিলাইয়ের যে এপিথেলিয়াল কোষ আছে না, সে এপিথেলিয়াল কোষের ভিতরে। তাহলে মনে করো এটা হলো একটা ফ্যাটি অ্যাসিড, মনে করো এটা হচ্ছে গ্লিসারল, এই দুইজন কি করবে, একটা আমি বর্গ দিলাম আর একটা বৃত্ত দিলাম। এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কি হচ্ছে, এই ইয়া থেকে ক্ষুদ্রান্তের লুমেন থেকে কোথায় আসছে, বিলাইয়ের এপিথেলিয়াল কোষে আসছে, কোন প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া। আসার পর কি করছে, সে একটা প্রোটিন দ্বারা আবৃত হয়ে গেছে। তাহলে এটা নাম কি হবে, এটা হচ্ছে লিপোপ্রোটিন। কেন, এটা হলো লিপিড আর বাইরে আবরণটা হলো প্রোটিন, তাহলে প্রোটিন প্লাস লিপিড, এটাকে বলা হয় লিপোপ্রোটিন। এই জায়গায় লিপোপ্রোটিন একটা স্পেশাল নাম আছে, তার নাম হচ্ছে কাইলো মাইক্রন। ঠিক আছে। এই কাইলো মাইক্রন এপিথেলিয়াল কোষ থেকে বেরিয়ে চলে আসবে, বেরিয়ে এসে কোথায় ঢুকবে, লসিকা নালীতে, লসিকা নালী। তো লসিকা, এই যে কোষ থেকে যখন কোনো কিছু বেরিয়ে যায় তখন এটা এই প্রক্রিয়াটার নাম কি, কোনো কিছু কোষ থেকে বেরিয়ে গেলে তখন তাকে কি বলে, এক্সোসাইটোসিস। হাইড্রো তো পড়াইছি। আর যখন কোনো কিছু কোষের ভিতরে ঢুকে তখন সেটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। তার মানে এখানে কাইলোমাইক্রন কি করছে, কোষ থেকে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় এক্সোসাইটোসিস। তাহলে কাইলোমাইক্রন এপিথেলিয়াল কোষ থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়া বেরিয়ে কোথায় গেছে, লসিকা নালীতে প্রবেশ করেছে। লসিকা নালীতে প্রবেশ করার পর কাইলোমাইক্রন দেখতে কিরকম, সাদা বর্ণের, এই সাদা বর্ণের কাইলোমাইক্রনকে বলা হয় ল্যাকটিয়াল। এটা জ্ঞানমূলক প্রশ্ন, ল্যাকটিয়াল কাকে বলে, টেস্ট পেপার খুঁজলে দেখবা, বোর্ডের প্রশ্ন দেখবে ল্যাকটিয়াল কি। ল্যাকটিয়াল কি, ল্যাকটিয়াল হচ্ছে কাইলোমাইক্রন, কোথায় অবস্থান, কোথায়, লসিকা নালীতে। কার লসিকা নালী, ক্ষুদ্রান্তের লসিকা নালীতে। তাহলে ক্ষুদ্রান্তের লসিকা নালীতে কাইলোমাইক্রন দেখতে কি রকম, সাদা বর্ণ ধারণ করলে তখন সেটাকে বলা হয় ল্যাকটিয়াল। এই এই লসিকা নালীর মাধ্যমে এই ল্যাকটিয়ালটা কি হয়, পরিবাহিত হয়ে কোথায় চলে যাবে, হৃৎপিণ্ডের কাছাকাছি গিয়ে শিরা রক্তে ঢুকবে। শিরা রক্তে ঢুকার পরে আবারও এই লিপিডটা কি হয়ে যাবে, ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হবে। এরপরে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল
আমাদের শরীরে ফুয়েল হিসেবে কাজ করতে পারে, আবার বেশি হয়ে গেলে জমা রক্তে প্লেক হিসেবে জমে যেতে পারে, নানা যা হয় আর কি। তাহলে এই লিপিডটা একটু কি আছে, লেংদি আছে। লিপিড কি হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ব্যাপক প্রক্রিয়ায় ভিলাইয়ের এপিজেনাল কোষে প্রবেশ করে। সেখানে এটা একটা প্রোটিন দ্বারা আবৃত হয়, আবৃত হলে এটাকে বলা হয় কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস প্রক্রিয়া লসিকা নালীতে প্রবেশ করে, তখন এটা দেখতে সাদা বর্ণের দেখা যায়। সাদা বর্ণের এই কাইলোমাইক্রনকে বলা হয় ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল লসিকা নালীর মাধ্যমে পরিবাহিত হয়ে হৃৎপিণ্ডের কাছাকাছি জায়গায় গিয়ে শিরা রক্তে প্রবেশ করে। সেখানে এটা আবার ওখানকার এনজাইম দ্বারা ভেঙে আবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়ে যায়। এই অবস্থায় সে আমাদের মেটাবলিজমে অংশগ্রহণ করে। এ হচ্ছে আমাদের ওভারঅল কি এই খাদ্য সারের শোষণ। এই যে ভিলাই, দেখো বিলাই, বিলের ছবি এই আঙ্গুলের মতো, এটার ভিতরে কি আছে, এই যে লসিক নালী আছে। এখানে একটা কথা আমি বলি, যে কোনো অঙ্গে ধমনী ঢুকে শিরা বের হয়, হ্যাঁ, কিন্তু সেখানে আবার কি আছে, আরেকটা নালী আছে। আমাদের কিন্তু সংবহন তন্ত্র দুইটা, একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে লসিকা নালী, লসিকা সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রটা সবাই পড়ো, বিভিন্ন জায়গায় পড়ায়, কিন্তু লসিকা সংবহন তন্ত্রটা কিন্তু কম পড়ায়, কারণ এটা পরীক্ষা থেকে খুব একটা আসে না। তো আমরা রক্ত সংবহন তন্ত্র তোমাদেরকে এই লসিকা তন্ত্রটা পড়াবো, কারণ এটা না জানলে, যেমন এখানেও তোমরা লসিকা তন্ত্র বুঝছো না আমি জানি না, এটা আবার পড়াই দেখলে এখানে অনেক সময় চলে যায়। এটা আমরা রক্ততে সাধারণত পড়াই আর কি, হ্যাঁ। এখানে যা আমরা পড়াইলাম এগুলো সব লেখা আছে, এখানে আমি যা বলছি এগুলো সব সুন্দর করে এখানে লেখা আছে, তোমরা রিডিং করলেই বুঝতে পারবা। তবে কে কোন প্রক্রিয়া শোষিত হয় সেটা এমসিকিউ তে আসে। বিশেষ করে সক্রিয় পরিবহন যেগুলা, এগুলো একটু ভালো করে ফোকাস দিবা। গ্লুকোজ এবং গ্যালাক্টোজ অ্যামাইনো অ্যাসিড, এই তিনটা হচ্ছে সক্রিয় পরিবহন। এই তিনটাই বেশি ভালো করে মনে রাখবা। আর এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের যে শোষণের যে প্রসেসটা, এটা একটু লেখবি, এটা একটু মনে রাখতে হবে। আহ, এ হচ্ছে আমাদের আজকে পড়া, এতটুকু আজকে আমরা পড়াবো। এরপরে আমরা যাব, এই যে খাবারগুলো তো গেল রক্তে, সবাই চলে গেছে না, সব যা খাইলাম সব কিন্তু এখন রক্তে চলে গেছে। রক্তে যাওয়ার পর কোন খাবারের কি পরিণতি সেটা আমাদের শিখতে হবে। এটা আমরা পরের ক্লাসে পড়াবো, এবং এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের ক্লাসটা মানে সিকিউ পরীক্ষার জন্য এত বেশি পরিমাণ আসছে বোর্ডে, হুম, এবং এমসিকিউ তো এত বেশি পরিমাণ আসছে। এখন পরিপাক অধ্যায় ধরলেই ওই টপিক থেকে প্রশ্ন আসেই, আমি দেখছি, হ্যাঁ, মানে ধরবেই ধরবে। আরো সমস্যা হলো পরীক্ষা যে আসছে বুঝে না। পরীক্ষা যে, যেমন এবারও টেস্ট পরীক্ষা দিয়েছি, বুঝে নাই কি আসছে, তখন বলো যে প্রশ্ন কঠিন। বুঝতে পারছো? তো যাই হোক, এখন আমরা আজকে এতটুকুই পড়া। তোমরা এখন বলো, আজকে পড়া কি মনে হয় একটু বেশি কঠিন হয়ে গেছে? আমার কাছে মনে হচ্ছে নাকি, বলো তো, কিছু বুঝছো নাকি? স্যার। অনেকে দেখি বেগে চলে গেছে নাকি? স্যার। হ্যাঁ, স্যার ঘনত্ব আর নদীটা স্যার একটু বুঝাই দিলাম, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার। হুম, কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে সমস্যা হচ্ছে? প্রশ্ন টশ্ন থাকলে করতে পারো, নাহলে আমরা স্যার। শেষ করবো। স্যার। স্যার। নাই? ওকে, থ্যাংক ইউ। হুম।